আমরা হচ্ছে ভার্বের বেসিক সম্পর্কে কথাবার্তা বলবো আজকে। মেডিকেল এবং ভার্সিটি দুইটাই কভার হবে। তোমার কোনো বন্ধু যদি ভার্সিটি প্রিপারেশন নিয়ে থাকে তাকে মেনশন করতে পারো। এছাড়াও যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তাদের তো কাজে লাগবেই। ঠিক আছে, আমরা আজকে এই ক্লাসে থিওরি সম্পর্কে আলোচনা করব এবং নেক্সট ক্লাসে এই ভার্ব টপিকের উপর মাস্টার বইটা সলভ করে দিব। তোমরা জানো আমরা হচ্ছে মাস্টার বইয়ের প্রতিটা প্রশ্ন A to Z হাতে ধরে ধরে সলভ করে দিই। তো অনেকেই ফ্রি ক্লাস চাইছিলা, ভাইয়া হচ্ছে ফ্রি ক্লাস দেন, তাহলে আমরা বুঝতে পারবো আপনি কীভাবে সলভ করান। তো প্রথমে আমরা আজকের এই লাইভ ক্লাসটা যেভাবে করাচ্ছি, আমাদের পেইড ব্যাচের ক্লাস এভাবেই হয়। প্রথমে আমরা হচ্ছে একদম থিওরি থেকে আলোচনা করি, এটা হচ্ছে আমাদের শাহবাসের দেখতে পাচ্ছ যে জিকে ইংলিশ ব্যাচের ইংলিশ ফাইনাল রিভিশন নোট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইংলিশ ফাইনাল রিভিশন নোট। প্রথমে এখান থেকে আমরা থিওরিটা পড়াই, বেসিকটা পড়াই শর্টে, খুবই শর্ট করে এখানে বেসিকটা ক্লিয়ার করা আছে। একবার কেউ এটা পড়লে তার রিভিশনটা হয়ে যাবে, বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা মাস্টার যে বইটা আছে, মাস্টার বই জাহাঙ্গীর আলম, ওই বইটার প্রত্যেকটা প্রশ্ন 200 প্রশ্ন 300 প্রশ্ন যে কয়টা প্রশ্ন আছে সবগুলো হচ্ছে আমরা একদম বেসিক থেকে ধরে ধরে সলভ করে দিই। ঠিক আছে, তো হচ্ছে আমাদের পড়ানোর সিস্টেম। তো ভার্ব টপিকটা আমরা ফ্রিতে নিচ্ছি। প্রথমত এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখা গেছে বিগত বছরগুলোতে এই একটা ভার্ব টপিক থেকে হচ্ছে তোমার প্রায় 2-3টা করে প্রশ্ন আসছে। যেমন ভাই পার্টস অফ স্পিচ টপিক থেকে দেখো যে তোমরা আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ, এগুলো থেকে একটা টপিক থেকে প্রত্যেক বছর 2-3টা করে প্রশ্ন আসে। একইভাবে ভার্ব হচ্ছে আমরা টপিক যেখান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসতেছে। এই জন্য আমরা ফ্রি ক্লাস নেওয়ার জন্য এই টপিকটা সিলেক্ট করছে। ঠিক আছে, তো আশা করি ক্লাস করে আমাদের তোমরা হচ্ছে কোয়ালিটিটা বুঝতে পারবা। ক্লাসিফিকেশন অফ ভার্ব, ভার্বের এর আগেও কিছু পড়া আছে। ফরমেশন অফ ভার্ব আমি একটু 1 মিনিট এটা বলে দিই, যদিও এটা আজকে ক্লাসের আলোচনার বিষয় না। ওয়ার্ডের শুরুতে কিছু প্রিফিক্স আছে, আর ই বি ই ইএম এরকম শব্দগুলো কোনো ভার্বের প্রিফিক্স হিসেবে হচ্ছে শুরুতে থাকে। যেমন হচ্ছে দেখতেছো যে ডেঞ্জারের ভার্ব ফর্ম হচ্ছে এনডেঞ্জার, পাওয়ারের ভার্ব হচ্ছে এমপাওয়ার। তো এগুলো আসলে এই ক্লাসের টপিক না, এগুলো হচ্ছে কিভাবে হচ্ছে ওই যে নাউন থেকে ভার্ব যাওয়া যায়, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব যাওয়া যায়, এরকম কিছু তোমার হচ্ছে টপিক আছে আমাদের পার্টস অফ স্পিচ টপিকে। তো পার্টস অফ স্পিচে গিয়ে হচ্ছে এগুলো আমরা পড়াই। তো ভার্বের শুরুতে হচ্ছে এটা দেওয়া আছে, এটা আমরা আজকে পড়াবো না, জাস্ট দেখাইলাম আর কি তোমাদের যেগুলো পড়তে হয়। শুরু করবো এখান থেকে, ক্লাসিফিকেশন অফ ভার্ব। তো ভার্ব জিনিসটা কি? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, তার মানে কোনো কিছু কাজ করা, তাই না? ক্রিয়া, কোনো কিছু কাজ করা, ছোটবেলা থেকে আমরা দেখে আসছি কোনো কিছু করা, সেটা বোঝাইতে আমরা ভার্বটা ব্যবহার করি। তো এই ভার্বের মূলত 2টা পার্ট আমরা জানি, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এগুলো কি সংজ্ঞা সহ উদাহরণ A to Z ক্লিয়ার করবো, এখন টেনশনের বিষয় না। তুমি জাস্ট আমি এখন যা যা বলি তা শুনবা। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো এই ফাইনাইট ভার্বকে আবার আমরা কোনো কোনো বইয়ে 2টা ভাগে ভাগ করা আছে, আবার কোনো কোনো বই 3টা ভাগে ভাগ করা আছে। কিছু কিছু বইয়ে লেখা আছে প্রিন্সিপাল ভার্ব, এখানে প্রিন্সিপালের মধ্যে বানানটা এল হবে। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের এডিটর হচ্ছে ভুল করছে, এল লিখে দিবা, এটা নিয়ে আশা করি সমস্যা নেই। প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এছাড়াও আছে একটা সেমি অক্সিলারি। ঠিক আছে, কোনো কোনো বইয়ে 2 ভাগে করছে, আবার কোনো কোনো বই 3 ভাগে। সরাসরি প্রশ্ন আসবে না ফাইনাইট ভার্ব কত প্রকার এরকম আসবে না, তুমি মাথায় রাখো প্রিন্সিপাল, অক্সিলারি, আবার সেমি অক্সিলারিও হতে পারে। আচ্ছা, প্রিন্সিপাল ভার্বকে আবার 2 ভাগে ভাগ করছে, একটা ট্রানজিটিভ আর একটা ইনট্রানজিটিভ। ঠিক আছে, তো এই যে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ থেকে লাস্ট ইয়ারের আগের বছর প্রশ্ন আসছে মেডিকেল ভর্তি পরীক্ষা, যে ট্রানজিটিভ নিচের কোনটি ট্রানজিটিভ ভার্ব, 4টা অপশন দাও, এখান থেকে তোমার বাক্য থেকে ট্রানজিটিভ ভার্বটা চিনে বের করতে হবে। ঠিক আছে, আর এরপরে যদি আমরা বলি যে নন ফাইনাইট ভার্ব, এটা প্রায় সবারই পরিচিত, তাই না? জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, এটা আশা করি কারো সমস্যা নাই। জেরান্ড, পার্টিসিপল প্রতিদিনই বিভিন্ন জায়গায় তুমি প্রশ্ন পাও। ইনফিনিটিভ 2 প্লাস ভার্ব 1। তো এই নন ফাইনাইটটা তুলনামূলকভাবে একটু মানে তোমাদের কাছে পরিচিত বেশি, তোমরা ছোটবেলা থেকে দেখে আসছো। বাট এই যে ফাইনাইট ভার্বের আন্ডারে যেগুলা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ বাক্য দেখছো, ভার্ব দেখছো, বাট ওইভাবে পড়া হয়নি। তাই আমরা এই পার্টটা হচ্ছে আজকে মূল ফোকাসে রাখবো। জেরান্ড এবং পার্টিসিপল উপর আলাদা একটা ক্লাস নিব। ইনফিনিটিভ তো কোনো ব্যাপার না, ইনফিনিটিভ আজকে পড়াই দিব, সমস্যা নেই। বাট জেরান্ড এবং পার্টিসিপল এই 2টার উপর আমরা আলাদা একটা লেকচার নিব, এবং মাস্টার বই জেরাম পার্টিসিপলে আলাদা কি কি প্রশ্ন আছে সেগুলো আলাদা করে সলভ করে দিব। ঠিক আছে, তাহলে আমরা লেকচার শুরু করতেছি। খেয়াল করো, প্রথমে ফাইনাইট ভার্বের একটা সংজ্ঞা আছে, খেয়াল করো ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা খেয়াল করো। ভাই পিডিএফ দিয়ে দিবেন কিনা? হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। খেয়াল করো,
সাবজেক্ট পরিবর্তন করলে যদি ভার্বের পরিবর্তন হয় তবে সেই ভার্বটাকে আমরা বলতেছি ফাইনিট ভার্ব। কিভাবে ভাইয়া? দেখো, আই ইট রাইস, কি বললাম? আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব। এইখানে আইকে পরিবর্তন করে যদি হি দিই তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, ইট হয়ে গেছে কি? ইটস। ঠিক আছে, ইট হয়ে গেছে ইটস। আই ইট রাইস হয়ে গেল হি ইটস রাইস। কেন? সাবজেক্টটা পরিবর্তন করার কারণে। আই পরিবর্তন করে হি দিলাম, তাই ইট পরিবর্তন হয়ে ইটস হয়ে গেল। তাহলে এই যে ইট, এই ক্ষেত্রে আমাদের ফাইনিট ভার্ব। এটা কি প্রিন্সিপাল ভার্ব, এটা কি অক্সিলারি ভার্ব, সেটা পরে আলোচনা। এটা ফাইনিট ভার্ব, প্রথম কথা। আচ্ছা, এখন দেখো পরেরটা। আমি যদি বলি যে আই এম এ বয়, আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে এখানে ভার্ব, তাই না? এটাকে যদি আমি সাবজেক্টটাকে চেঞ্জ করে আয়ের জায়গায় দে দিয়ে দিই, তাহলে দে আর দ্য বয়েজ, তাহলে এই যে আমাদের এম এবং হচ্ছে আর, দুইটা কি এক? না, দুটো ভিন্ন। তাহলে এই দুইটা আমাদের কি হবে? ফাইনাইট ভার্ব হবে। তাহলে বুঝতে পারছো প্রথম কথা যে ফাইনাইট ভার্বের সংজ্ঞা আমরা কিভাবে দিচ্ছি, যে যদি কোনো বাক্যে সাবজেক্ট পরিবর্তন করলে ভার্বের পরিবর্তন করতে হয়, সেই ভার্বটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। ভাইয়া সব বাক্যেই তো মনে হয় সাবজেক্ট পরিবর্তন করলে ভাব পরিবর্তন করতে হয়, তাই না? তো নন ফাইনাইট কেমনে চিনবো? না, দেখো, নন ফাইনাইট উল্টা, যেইটার মধ্যে সাবজেক্ট পরিবর্তন করলেও ভার্বের পরিবর্তন হয় না। যেমন খেয়াল করো, আই লাইক সুইমিং, আই লাইক সুইমিং, আমি সাঁতার কাটা পছন্দ করি, আই লাইক সুইমিং। এটাকে আমি আয়ের জায়গায় দিয়ে দিলাম হি লাইকস সুইমিং। এখন বলতে পারো ভাইয়া এখানেও তো চেঞ্জ হয়েছে, এই যে লাইক, এই যে লাইকস, হি লাইকস। তাহলে হ্যাঁ, এই লাইকস এবং লাইক হচ্ছে ফাইনাইট ভার্ব, বাট সুইমিংটা দেখতেছো, আমাদের হচ্ছে সুইমিংটা দেখতেছো, সুইমিং কি চেঞ্জ হয়েছে? সুইমিং তো চেঞ্জ হয় নাই। তাহলে এই যে আমাদের সেই কথা যে জেরান্ট, পার্টিসিপল এবং ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব ওয়ান। জেরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ কি ছিল? নন ফাইনাইট ভার্বের আন্ডারে ছিল না? এটা কি জেরান্ট না পার্টিসিপল, এটা তোমার এখন বোঝার দরকার নাই, এটা আমরা আলাদা লেকচার নিব। যে আই স এ সুইমিং গার্ল, আই স এ সুইমিং পুল, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়াকিং স্টিক, ঠিক আছে, রোলিং স্টোন, এগুলো কি জেরান্ট না পার্টিসিপল, সেটা আমরা পরে কথাবার্তা বলবো। কিন্তু এখন মাথায় রাখো যে সাবজেক্ট পরিবর্তন করার ফলে আয়ের বদলে হি দিলাম, সুইমিং চেঞ্জ হয় নাই, তার মানে এটা কি আমাদের নন ফাইনাইট ভার্ব। তুমি যদি মাথায় রাখো যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জেরান্ট হয়, পার্টিসিপল হয় এবং টু প্লাস ভার্ব ওয়ান, এগুলো থাকলে কি দাগাবো? নন ফাইনাইট ভার্ব দাগাবো। ওকে, ঠিক আছে। একই সাথে দেখো এখানে দেওয়া আছে হচ্ছে আই হ্যাভ টু গো, হি হ্যাজ টু গো। তো আয়ের বদলে যখন আমি হি দিলাম, হ্যাভটা হয়ে গেল হ্যাজ, হ্যাভটা কি হয়ে গেল? হ্যাজ হয়ে গেল। বাট টু গো কিন্তু চেঞ্জ হয় নাই, টু গো কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে সেই আগের কথা, টু প্লাস ভার্ব ওয়ান, যা কিনা ইনফিনিটিভ এবং এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা একটু যদি আবার উপরে যে রিক্যাল করি, ভার্ব দুই ভাগে ভাগ করছি আমরা, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। কি ভাগে ভাগ করছি? দুই ভাগে ভাগ করছি, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে আবার তিনটা ভাগে ভাগ করছি, প্রিন্সিপাল, সেমি অক্সিলারি, অক্সিলারি। প্রিন্সিপালের মধ্যে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, আর নন ফাইনাইটের তিনটা হচ্ছে জেরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ। জেরান্ট এবং পার্টিসিপল দুইটাই হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে তৈরি হয়, একটা নাউন হিসেবে কাজ করে আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, সেটা আমরা পরবর্তীতে কথা বলবো। আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, ইনফিনিটিভ কি টু প্লাস ভার্ব ওয়ান। এটা হচ্ছে আমাদের একদম শুরুর আলোচনা, এটুকু তোমাকে শুরুতে জানতেই হবে। এখন আমরা কথাবার্তা বলবো অবজেক্ট ও কমপ্লিমেন্ট নিয়ে। কেন ভাই আপনি ভার্বের মধ্যে আবার অবজেক্ট নিয়ে আসলেন কেমনে? মানে আলোচনা করতেছেন ভার্ব নিয়ে, আবার মাঝখানে পড়াচ্ছেন অবজেক্ট। এটাই হচ্ছে তোমার হচ্ছে একটা কি বলে লেকচারের কিছু ডিফারেন্স। মানে তুমি অন্যান্য জায়গায় দেখবা যে ভার্বের মধ্যে যখন কথা বলতেছে শুধুমাত্র বই থেকে দাঁড়ানো লাইনগুলো পড়াই দিচ্ছে, শুধু বই থেকে যে রিডিং পড়াই দিচ্ছে। বাট ভার্বের যে নেক্সট পড়াগুলো পড়ার জন্য তোমার যেই যে বেসিক দরকার, দেখো অবজেক্টের বেসিক আমরা নাউন লেকচারে কভার করি, কিন্তু ভার্ব পড়তে গিয়ে তোমার অবজেক্টটা লাগবে। একটু পরে আমি যখন ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ পড়াবো তখন বলবো যে সকল ভার্বের তোমার হচ্ছে অবজেক্ট আছে সেটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ, আর যেগুলো অবজেক্ট নাই সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। তো তখন তুমি প্রশ্ন করো ভাইয়া অবজেক্ট কেমনে চিনবো, বা তখন তুমি যদি না চিনো তখন তো সমস্যা না। তো আমরা এখানে কথা বলতেছিলাম যে অবজেক্ট কিভাবে চিনবো, আমরা কথা বলতেছিলাম যে অবজেক্ট কিভাবে চিনবো। যদি কোনো ভার্বকে আমরা
কি এবং কাকে দ্বারা প্রশ্ন করি, এক কথায় শেষ। যদি কোনো ভার্বকে আমরা কি এবং কাকে দ্বারা প্রশ্ন করি, তখন সেই ভার্বের অবজেক্ট আছে এবং সেই ভার্বটা হবে আমাদের ট্রানজিটিভ ভার্ব। একটু পরে আছে, আবার কথাটা বলি। যদি কোনো ভার্বকে আমরা কি এবং কাকে দ্বারা প্রশ্ন করি, যদি উত্তর থাকে, ওই প্রশ্ন যদি উত্তর আসে, তাহলে সেই ভার্বটাকে আমরা বলবো সে ভার্বের অবজেক্ট আছে এবং সেই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? যেমন আমি তোমাকে তিনটা হচ্ছে বা দুইটা হচ্ছে উদাহরণ দেখাই। ট্রাই টু ডু ইট, কি বললাম? ট্রাই টু ডু ইট, এইটা করার চেষ্টা করো। কি করার চেষ্টা করো? কি করার চেষ্টা করো, এটা। পাইছো উত্তর? তাহলে যে ট্রাই হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? এরপর আমি বললাম স্টপ ওয়াকিং, হাঁটা বন্ধ করো। কি করা বন্ধ করো? কি করা বন্ধ করো, হাঁটা বন্ধ করো। স্টপ হোয়াট, হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে স্টপ হোয়াট, হাঁটা বন্ধ করো, হাঁটা। তাহলে স্টপ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং এটা হচ্ছে অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, অবজেক্টের জায়গায় কে কে বসতে পারে? একটা অবজেক্টের জায়গায় কে কে বসতে পারে? তো মাথায় রাখবা, অবজেক্টের পজিশনে নাউন বসতে পারে, যেটা আমরা বেশিরভাগ সময় দেখে থাকি যে অবজেক্টের পজিশনে নাউন বসে থাকে। প্রোনাউন বসতে পারে, ইট, হি, শি, দে, প্রোনাউন বসতে পারে। এরপরে হচ্ছে নাউন ফ্রেজ বসতে পারে। এটা নাউনের সাথে কোনোটা কিছু যুক্ত হয়ে, পজিটিভ যুক্ত হচ্ছে, পজিটিভ যুক্ত হয়ে বা কোনো কিছু যুক্ত হয়ে নাউনের সাথে কিছু একটা যুক্ত, তাকে আমি বলতেছি নাউন ফ্রেজ। অথবা ভার্ব প্লাস আইএনজি রূপে জেরান্ড বসতে পারে, জেরান্ড বসতে পারে একটা বাক্যে অবজেক্টের পজিশনে। ভাইয়া একটু আবার বলেন, মাত্র জয়েন করলাম। ওকে, বলতেছি অবজেক্ট কিভাবে চিনবো? ভার্বকে যখন কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাবো, সেই ভার্বের অবজেক্ট আছে এবং সেই ভার্বটা হবে ট্রানজিটিভ ভার্ব। অবজেক্টের জায়গায় কে কে বসতে পারে? নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে। নাউন তো চিনোই, যে কোনো কিছুর নাম। প্রোনাউন কোনগুলা? হি, শি, দে, ইট। নাউন ফ্রেজ, নাউনের সাথে কিছু একটা যুক্ত হয়ে নাউন ফ্রেজ। অথবা ভার্ব প্লাস আইএনজিও বসতে পারে জেরান্ড হিসেবে। যেমন একটু আগে বললাম স্টপ ওয়াকিং, একটু আগে কি বলছিলাম? মনোযোগ দাও সবাই। স্টপ ওয়াকিং, স্টপ হোয়াট, স্টপ হোয়াট, কি স্টপ? হাঁটা স্টপ করো। তাহলে এই যে ভার্বের সাথে আইএনজি জেরান্ড রূপে ব্যবহৃত হয়েছে বাক্যের শেষে, এটা অবজেক্ট। নাউন হিসেবে বসতে পারে, প্রোনাউন বসতে পারে। তাহলে যখন একটা বাক্যে আমরা অবজেক্ট পাবো ভার্বের, সেই ভার্বটার নাম হবে ট্রানজিটিভ ভার্ব। এবং অবজেক্ট কিভাবে চিনবো আশা করি বুঝতে পারছো। উদাহরণ দেখো, দে প্লে ফুটবল, দে প্লে হোয়াট, তারা কি খেলে? তারা ফুটবল খেলে, এটা অবজেক্ট। তাহলে এই প্লে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। টিভি লিখলাম, টিভি মানে ট্রানজিটিভ ভার্ব। বুঝতে পারছো কিনা? বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, খেয়াল করো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। আমি যদি প্রশ্ন করি পাখি কি উড়ে, উত্তর পাইছো? না, মিলে নাই তো। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি কি উড়ে, এর কিছু হইলো? হইলো না তো। বরং আমি যদি প্রশ্ন করি পাখি কোথায় উড়ে, বার্ডস ফ্লাই হোয়ার ইন দ্য স্কাই, তাহলে আমি হোয়ার দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছি। তাহলে এটা তো অবজেক্ট না, এটা অবজেক্ট না, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোন একটা প্লেস বুঝাইতে, স্থান বুঝাইতে, সেটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে বার্ডস ফ্লাই হোয়াট মিলে নাই, বার্ডস ফ্লাই হোয়ার মিলছে, তার মানে এইটা অবজেক্ট না। তাহলে এই ভার্বটা, ফ্লাইটা ট্রানজিটিভ ভার্ব হবে না, এটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমি কিন্তু ট্রানজিটিভ ইনট্রানজিটিভ পড়ানোর আগে কিছু অংশ তোমাদের পড়াই দিচ্ছি, অবজেক্ট পড়ানোর সাথে সাথে কিন্তু পড়াই দিচ্ছি, খেয়াল করো। এটা কিন্তু অবজেক্ট না। আবার দেখো, হি ওয়েন্ট হোম, সে কি গেছে, মিলছে? সে কাকে গেছে? বলছিলাম ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করবা, ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করবা, যদি উত্তর পাও সেটা হচ্ছে কি? অবজেক্ট। হি ওয়েন্ট হোয়াট মিলছে না, বড় আমি যে বলি হি ওয়েন্ট হোয়ার, কোথায় গেছে? বাসায় গেছে, তার মানে এই হোমটা হচ্ছে এখানে অ্যাডভার্ব হবে, এটা কিন্তু অবজেক্ট হবে না।
এটা কিন্তু অবজেক্ট হবে না। তাহলে এই ওয়েন্ট এখানে কি ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব কিন্তু না। বুঝতে পারছো? কিছু কিছু বুঝতেছো, কিছু কিছু বুঝলি হবে, সামনে আরো বেসিক আছে। ওকে, এই কথাটা বুঝতে পারছো? এখন হচ্ছে কমপ্লিমেন্ট। অবজেক্ট চিনছো, কোন ভার্বের অবজেক্ট কেমনে চিনবা বুঝতে পারছো, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করবা। কমপ্লিমেন্ট দেখো, কমপ্লিমেন্ট অর্থ পরিপূরক। যখন কোনো ওয়ার্ডের সত্তা সাবজেক্ট বা অবজেক্টের সত্তার সাথে মিলে যায় তখন তাকে কমপ্লিমেন্ট বলে। সংজ্ঞা তো বুঝলাম, সত্তা আবার কি? দেখো, দিস ইজ টি, দিস হচ্ছে সাবজেক্ট, দিস হচ্ছে সাবজেক্ট, টি হচ্ছে অবজেক্ট। আমি যদি ইজ এর জায়গায় একটা সমান চিহ্ন দিয়া দিই, কি বলা যায়? এটাই চা। দিস ইকুয়ালস টু টি, এইটাই চা। মিলছে? মিলছে। হি ইজ মাই এল্ডার ব্রাদার, হি হচ্ছে সাবজেক্ট, রাইট? হি ইজ হোয়াট, সে কি? সে আমার বড় ভাই। তে মাই এল্ডার ব্রাদার অবজেক্ট, এখানে যদি সমান চিহ্ন দিয়ে দিই, হি ইকুয়ালস টু মাই এল্ডার ব্রাদার, সে সমান হচ্ছে আমার বড় ভাই, বলা যায়। দিস বুক ইজ ইন্টারেস্টিং, এই বইটাই হচ্ছে ইন্টারেস্টিং। তাহলে এই যে এই বাক্যগুলাতে টি, মাই এল্ডার ব্রাদার, ইন্টারেস্টিং, এই সবগুলোই কি সাবজেক্টের জিনিসটাই বোঝাচ্ছে। যেটাই দিস বুক সেটাই ইন্টারেস্টিং, যেটাই হি সেটাই মাই এল্ডার ব্রাদার, যেটাই দিস সেটাই টি, রাইট? যেটাই দিস সেটাই টি, যেটাই দিস বুক সেটাই ইন্টারেস্টিং। সাবজেক্ট আর অবজেক্টের সত্তা সেম, জিনিসটা সেম, তাকে আমরা বলতেছি কমপ্লিমেন্ট বা পরিপূরক। এগুলো লাগবে সামনে বিভিন্ন বিভিন্ন ভার্ব চেনার জন্য, এই শব্দগুলো তোমাকে চিনতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার হলে আমাকে জানাও। তাহলে এখন আমি তোমাদের দেখাবো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের মেইন যে পার্থক্য। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। ফাদার লাভস মি, ফাদার কাকে লাভ করে? বলছিলাম ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাও তখন সেটা হবে অবজেক্ট। ফাদার লাভস হুম, কাকে ভালোবাসে? কাকে? আমাকে। ফাদার লাভস মি, তাহলে মি হচ্ছে অবজেক্ট, এবং যেহেতু এই ভার্বের অবজেক্ট আছে, লাভস হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব। সহজ কথা লিখে ফেলো, হোয়াট অথবা হুম, বাংলায় বললে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে সেই ভার্বের নাম ট্রানজিটিভ ভার্ব। কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই সেই ভার্বের নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর উত্তর না পাইলে ইনট্রানজিটিভ ভার্ব। ফায়ার বার্নস, আগুন পুড়ে। কি পুড়ে? কিছু নাই তো, কিছু নাই। কি পুড়ে? কাকে পুড়ে? কিছু বলা নাই, তাহলে বার্নস হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব। একই ভার্ব, একই ভার্ব দেখা গেছে যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দুইটা হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, একই ভার্ব ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দুইটা হিসেবে কাজ করতে পারে। যেমন ব্রেক একটা ভার্ব, 2 নম্বর অপশনটা দেখো, ব্রেক হচ্ছে একটা ভার্ব। এই ভার্ব নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, হি হ্যাজ ব্রোকেন হোয়াট, হি হ্যাজ ব্রোকেন হোয়াট, সে কি ভাঙছে? হি হ্যাজ ব্রোকেন হোয়াট, সে কি ভাঙছে? দ্য গ্লাস, গ্লাসটাকে ভাঙছে। দ্য গ্লাস হচ্ছে এখানে অবজেক্ট, দ্য গ্লাস হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে এই যে ব্রোকেন যেহেতু অবজেক্ট আছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, কি ভাঙছে? গ্লাস ভাঙছে, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা? ইউর হেলথ উইল ব্রেক ডাউন, ব্রেক ব্রেক ডাউন, ভেঙে যাবে। তো কি বা কাকে দ্বারা তুমি প্রশ্ন উত্তর পাচ্ছ না তো, ইনট্রানজিটিভ ভার্ব। দেখো, দ্য টিচার বিটস হিম, বিটস মানে কি? মারছে, প্রহার করছে। কাকে মারছে? তাকে মারছে। আমি প্রশ্ন করলাম কাকে মারছে, উত্তর কি আসলো? তাকে মারছে, হিম, হিম। তাই এখানে বিট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কাকে কাকে মারছে উত্তর পাইছি না? উই অ্যারাইভড এট দ্য ক্লাসরুম, উই অ্যারাইভড কি? মিলছে? উই অ্যারাইভড কাকে? মিলছে না। উই অ্যারাইভড কোথায়? এটা মিলছে। উই অ্যারাইভড কোথায়? উই অ্যারাইভড এট দ্য ক্লাসরুম, কোথায়? এট দ্য ক্লাসরুম, এটা মিলছে।
তার মানে এই যে অ্যারাইভ যে ভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, নট অবজেক্ট। তাই এই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কোথায় দ্বারা প্রশ্ন করে তুমি অবজেক্ট পাবা না, অবজেক্ট পাবা দুইটা প্রশ্ন করে, কি এবং কাকে। কোথায় মিললে সেটা অ্যাডভার্ব, কোথায় মিললে সেটা কি অ্যাডভার্ব। ঠিক আছে, কথা ক্লিয়ার? শি উইল গিভ মি এ পেন, গিভ মি হোয়াট, বা গিভ হুম, কাকে দিবে, আমাকে দিবে। গিভ মি কি দিবে, একটা পেন দিবে, তাহলে গিভ, ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, বুঝছো কিনা সবাই জানো? ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ক্লিয়ার হইলে সবাই কমেন্ট করো ক্লিয়ার। সবাই যারা ক্লাসে আসো, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ যদি ক্লিয়ার থাকে কমেন্ট করো ক্লিয়ার। ওকে, ফ্যাক্টিটিভ ভার্ব এটা আবার কি, তাই না? দেখো, যে ট্রানজিটিভ ভার্ব তার একটি অবজেক্টের ধারণা সম্পূর্ণ করার জন্য নতুন কমপ্লিমেন্ট গ্রহণ করে তাকে আমরা বলতেছি ফ্যাক্টিটিভ ভার্ব। আমরা কমপ্লিমেন্ট চিনি, যেটা সাবজেক্টের একদম সেম সত্তা, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর আসি যায়নি, একটু নেট প্রবলেম করছিল। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা বলতেছি একটু নেট প্রবলেম করছিল, আসি, সমস্যা নেই। ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে একটা স্পেশাল ধরনের ট্রানজিটিভ ভার্ব, যেই ট্রানজিটিভ ভার্বে তার অবজেক্ট নতুন একটা কমপ্লিমেন্ট গ্রহণ করে। যেই ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট কি করে, নতুন একটা কমপ্লিমেন্ট গ্রহণ করে। যেমন আমি যদি শুধু এই কথাটা বলি যে উই ইলেক্টেড হিম, আমরা তাকে ইলেক্ট করছি বা নির্বাচিত করছি। কি নির্বাচিত করছি বলতে হবে না? ক্যাপ্টেন নির্বাচন করছো, প্রধানমন্ত্রী নির্বাচন করছো, চেয়ারম্যান নির্বাচন করছো, বলতে হবে না? উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে এই যে ইলেক্ট হচ্ছে ভার্ব, উই ইলেক্টেড কাকে, তাকে, অবজেক্ট পাইছি, তার মানে ট্রানজিটিভ ভার্ব। বাট ইলেক্টেড হিম কি, চেয়ারম্যান, এটা এক্সট্রা কমপ্লিমেন্ট নিতে হয়েছে, কারণ এই যে হিমটাই তো চেয়ারম্যান, হিমটাই তো চেয়ারম্যান। তাই এই কমপ্লিমেন্ট নেওয়ার কারণে এই ভার্বটা হয়ে গেল ফ্যাক্টিটিভ ভার্ব। উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম হোয়াট, ক্যাপ্টেন। নতুন করে একটা কমপ্লিমেন্ট নিলাম, তাই মেডটা হয়ে গেল ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব চিনবা, তাহলে ইলেক্ট, মেড, এরকম যে শব্দগুলো থাকে সেগুলো কি হয়, ফ্যাক্টিটিভ ভার্ব হয়। ঠিক আছে, বুঝতে পারছো? ফ্যাক্টিটিভ ভার্ব দিয়ে পরীক্ষা প্রশ্ন আসলে পারবা ইনশাল্লাহ। ওকে, নেক্সট দেখো পজিটিভ ভার্ব, যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে বলে পজিটিভ ভার্ব। এটাকে বলা হয় বাংলায় প্রযোজক ক্রিয়া। অবশ্যই বাংলা দ্বিতীয় পড়ার সময় পাইছিলা জীবনে কোনো না কোনো একবার। প্রযোজক ক্রিয়া, কাজ করিয়ে নেওয়া। যেমন সে আমার চুলটা কেটে দেয়। দেখো, আই হ্যাভ মাই হেয়ার কাট, আমি আমার চুলটা কাটায় এনেছি, তাই না? আমি আমার চুল কাটাই, আমি কিন্তু কাটি না। আমি যে বলি আই কাট মাই হেয়ার, তাহলে আমি আমার চুল কাটি হইল, চুল তো আমি কাটি না, চুল তো কাটে নাপিত। তাহলে আই হ্যাভ মাই হেয়ার কাট, আই হ্যাভ মাই হেয়ার কাট। এই যে পজিটিভ ভার্ব, এই পজিটিভ ভার্বের কিছু উদাহরণ আছে। তুমি যদি এগুলো একটু মুখস্থ রাখো, তুমি বাক্যে দেখে চিনতে পারবা যে কোনটা কি কাজ করতেছে। টিচ, শো, ফিড, ইনফর্ম, রিমাইন্ড, এগুলো দিয়ে আসলে কি বোঝায়, কাজ করে নেও। যেমন দেখো, আই ফিড ইউ রাইস, আই ফিড ইউ রাইস, আমি তোমাকে ভাত খাওয়াই। এই যে ফিড, আমি তোমাকে ভাত খাওয়াই, আমি যে বলি আই ইট রাইস মানে আমি ভাত খাই। কিন্তু যদি বলি আমি তোমাকে ভাত খাওয়াই, সেটা কি হবে, আই ফিড ইউ রাইস, কাজ করিয়ে নেওয়া। এই ফিডটা তখন কি হয়ে যাবে, পজিটিভ ভার্ব হবে। ঠিক আছে, এরকম আরো কিছু ভার্ব আছে, যেমন হচ্ছে লেট, মেক, হেল্প, গেট, হ্যাভ। এই ভার্বগুলো যখন বাক্যে অন্য ভার্বের সাথে বসে তখনই শুধুমাত্র এগুলো পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আবারও বলতেছি, এগুলা একা একা বসে পজিটিভ ভার্ব হবে না। এই ভার্বগুলো যখন বাক্যে অন্য ভার্বের সাথে বসে, লেট, মেক, হেল্প, গেট, হ্যাভ, পাঁচটা, তখন এগুলা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখানে আমি কিছু উদাহরণ দিচ্ছি, বুঝাই দিচ্ছি, খেয়াল করো, খেয়াল করো, এই রুলগুলো খেয়াল করো সবাই, এভরিওয়ান। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, ব্যক্তি বস্তুর কিছু প্যাচ আছে, খেয়াল করো। লেট এবং মেক এবং হেল্প, তিনটা। এরপরে যদি ব্যক্তি বা বস্তু যে কোনো কিছু থাকে,
চিন্তা করার দরকার নেই, এক কথায় ভার্বের বেস ফর্ম বসায় দিব। আবার বলি, লেট, মেক, হেল্প, লেট, মেক, হেল্প, এই তিনটার পরে ব্যক্তি বা বস্তু যেই থাকুক এর পরের ভার্বে বেস ফর্ম বসায় দিব। লেট হিম, ব্যক্তি বস্তু যাই হোক বেস ফর্ম বসায় দিব, ডু দা ওয়ার্ক। আচ্ছা, গেটের পরে যদি বস্তু থাকে, ব্যক্তি থাকে, গেট, গেটের পরে যদি ব্যক্তি থাকে তখন বসাবো টু প্লাস ভার্ব ওয়ান, আর যদি বস্তু থাকে তখন বসাবো ভার্বের V3 ফর্ম। যেমন মরিস গট মি টু ব্রিং দ্য ব্যাগ, মি ব্যক্তি, এই জন্য টু প্লাস ভার্ব ওয়ান। আর এই যে গেট, গট আছে, গেট গট তো সেম ভার্ব, তো জাস্ট ফর্মটা আলাদা। গেট হোক গট হোক যেটাই হোক, ভার্ব তো গেট। এইটার পরে যদি বস্তু থাকে, মাইকার, কোনো ব্যক্তি না, মাইকার তো বস্তু, এই জন্য এরপরে হবে V3 ফর্ম, রিপেয়ার্ড। কথা কি বুঝতেছো কিনা, কথা বলতে পারলাম কিনা? গেট এরপরে ব্যক্তি থাকলে হবে টু প্লাস ভার্ব ওয়ান, বস্তু থাকলে হবে ভার্বের V3 ফর্ম। একই কথা হ্যাভ এর জন্য, হ্যাভ এর পরে যদি দেখো ব্যক্তি আছে তখন টুটা বাদ দিবা, শুধু ভার্ব ওয়ান বসাবা, আর বস্তু থাকলে ওই গেটের মতোই V3। উদাহরণ দেখি, মাই মাদার হ্যাড মি, হ্যাড কেন? হ্যাভ ভার্বের V3 ফর্ম, মেইন ভার্ব তো হ্যাভ, তাইলেই হবে। এখানে যেমন গেটের পরিবর্তে গট আসিল, এটা নিয়ে প্যারা নাই, গেট মেইন ভার্ব হইলেই হইল, এটার যেই ফর্মই বসুক রুল সেম, রুল সেম, যেই ফর্মই বসুক রুল সেম। ওকে, তাহলে হ্যাভের V3 ফর্ম হ্যাড, হ্যাড মি, হ্যাড মি, মি কি ব্যক্তি না বস্তু? ব্যক্তি। তাহলে এরপরে কি বসবে? ভার্বের বেস ফর্ম, ড্রিঙ্ক হবে, টু ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, এরকম কিছু হবে না। কথা বুঝাতে পারলাম? আরেকবার রিপিট করি, লেট মেক হেল্প, লেট মেক হেল্প, এরপরে যাই থাকুক ব্যক্তি বস্তু যাই থাকুক অলওয়েজ ভার্বের বেস ফর্ম। গেট এবং হ্যাভের মধ্যে ভিন্নতা আছে, গেটের পরে বস্তু থাকলে হবে V3, ব্যক্তি থাকলে হবে টু প্লাস ভার্ব ওয়ান, হ্যাভের পরে ব্যক্তি থাকলে হবে V1 আর বস্তু থাকলে হবে V3। কথা ক্লিয়ার? এগুলো মুখস্থ রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং মাস্টার বই থেকে প্র্যাকটিস করে দেখাই দিব। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার। এরপরে আমরা পড়বো হচ্ছে কগনেট ভার্ব। কগনেট ভার্ব, যদি কোনো ভার্ব এবং ওই ভার্বের অবজেক্ট একই মূল থেকে আসে, তুমি দেখলেই বুঝবা। রেস, রান, দৌড়ানো, মানুষ কি করে? দৌড় দৌড়ায়। স্লিপ, স্লিপড, দেখছো? মানে যদি কোনো ভার্বের অবজেক্ট এবং ভার্ব, স্লিপ হচ্ছে ভার্ব, তাই না? আই স্লিপড, স্লিপ তো ভার্ব, সাউন্ড স্লিপ, স্লিপ হচ্ছে অবজেক্ট। অবজেক্ট এবং ভার্ব যদি একই মূল থেকে আসে, দুটো দেখতে একই রকম হয় এক কথায়, তাহলে তাকে আমরা বলতেছি কগনেট ভার্ব। ঠিক আছে, এবং তার অবজেক্টকে বলা হয় কগনেট অবজেক্ট। যদি কখনো প্রশ্ন আসে যে নিচের কোন বাক্যটিতে কগনেট অবজেক্ট আছে, যদি প্রশ্ন করতে পারে নিচের কোন বাক্যটিতে কগনেট অবজেক্ট আছে, তখন তুমি এভাবে আনসার করবা। ঠিক আছে, দুটো দেখতে একরকম। ক্লিয়ার? এরপর আমরা দেখতেছি ইমপার্সোনাল ভার্ব। তো ইম দিয়া মনে রাখবা ইট, ইম দিয়া মনে রাখবা ইট। ঠিক আছে, ইম দিয়া মনে রাখবা ইট। যেই বাক্যে ইট দ্বারা শুরু হয় ওই বাক্যের ভার্বকে বলা হয় ইমপার্সোনাল ভার্ব। ইটটা কিন্তু ভার্ব না, ইটটা কিন্তু ভার্ব না, মানে ইট দ্বারা শুরু হওয়া বাক্যের ভার্বকে ইমপার্সোনাল ভার্ব বলা হয়। ইট রেইনস, তার রেইনস হচ্ছে ইমপার্সোনাল ভার্ব। ইট থান্ডার্স, থান্ডার্স হচ্ছে ইমপার্সোনাল ভার্ব। ইট স্নোস, স্নোস হচ্ছে ইমপার্সোনাল ভার্ব। ইট কিন্তু না, ইট দিয়ে শুরু হয়েছে তাই তার নাম হচ্ছে ইমপার্সোনাল ভার্ব। কথা ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এখন হচ্ছে আমরা ইনফিনিটিভ সম্পর্কে কিছু কথাবার্তা বলবো। দেখো আমাদের কিন্তু মোটামুটি ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, কোগনেট, ফ্যাক্টিটিভ, মানে এরকম ট্রানজিটিভের আন্ডারে যা যা ছিল সব কিন্তু মোটামুটি পড়ছি আমরা। মানে মোট কথা আমাদের একদম শুরুতে ফাইনাইট ভার্বের আন্ডারে বেসিক যে আলোচনাগুলো আমি কিন্তু শেষ করছি। বাকি কিছু আলোচনা বাকি আছে এখনো, ওইগুলো আমরা মাস্টার বই থেকে পড়বো। মাস্টার বই কোয়েশ্চেন সলভ করতে গিয়ে আমরা কিছু কিছু কোয়েশ্চেন পাবো যেগুলো হচ্ছে এক্সট্রা রুল লাগতেছে,
ওইগুলো মাস্টার বইয়ে সলভ করার সময় বলে দিব। কিন্তু এগুলো হচ্ছে একদম বেসিক আলোচনা, যা ছাড়া তুমি মাস্টার বই সলভে যাওয়া ঠিক হবে না। এগুলো হচ্ছে এমন আলোচনা যা না জেনে মাস্টার বইয়ে সলভে যাওয়া ঠিক হবে না। ওকে, আমরা এখন যাচ্ছি আমাদের যে নন ফাইনাইট ভার্বের ইনফিনিটিভ পড়াটার মধ্যে। আমরা জেরাম পার্টিসিপল আলাদা ক্লাস নিব, আগের পার্টে বলছিলাম জেরাম পার্টিসিপল আলাদা ক্লাস নিব, ইনফিনিটিভ এই ক্লাসে পড়াই দিব। ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসালে ভার্বের ওই ফর্মকে ইনফিনিটিভ বলে। যেমন টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। তার মানে বুঝতে পারলাম আমরা যে এই যে ইনফিনিটিভ বাক্যের সাবজেক্টের পজিশনে বসতে পারে, বাক্যের সাবজেক্টের পজিশনে কি করতে পারে, বসতে পারে। যেমন টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। টু স্পিক দ্য ট্রুথ হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সত্যি কথা বলতে সে একজন সৎ ব্যক্তি। টু স্পিক, এই যে আমাদের এটা কি ইনফিনিটিভ। টু সে ইন ব্রিফ এ লার্নড ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। টু সে এই যে ইনফিনিটিভ, ঠিক আছে। ওকে, কিছু ভার্ব আছে এরপর যদি অন্য কোনো ভার্ব তুমি আনতে চাও তাহলে ইনফিনিটিভ করতে হবে। কিছু ভার্ব আছে যেগুলোর পর তুমি ভার্ব ব্যবহার করতে চাইলে সেটাকে কি করতে হবে, ইনফিনিটিভ করতে হবে। এখানে কিছু নাম আছে, আগে নামগুলো দেখো। অ্যাগ্রি সম্মত হওয়া, ওয়ান্ট, অ্যারেঞ্জ, হোপ, অ্যালাউ। আমি একটা স্ক্রিনশট এই যে স্লাইডটা ক্লাসের আমাদের নোটের পিডিএফটা দিয়ে দিব, সমস্যা নেই। অ্যালাউ, এখানে লার্ন হবে, আমাদের এডিটর ভুল করছে, লার্ন হবে, ঠিক আছে, এটা ঠিক করে নিও, লার্ন হবে। প্রমিস, তারপর হচ্ছে ডিটারমাইন, হেজিটেট, ফেইল, অ্যাডভাইস। আরেকটা বিষয়, এই নোটটার কিন্তু আপডেটেড ভার্সন আসবে 2024 এডিশন, তখন তোমার চাইলে এই নোটটা কিনতে পারবা। এই নোট থেকে গত বছর 11টা কমন ছিল, 11টা, ঠিক আছে, 11 আউট অফ 15 সাজেশন সহ 11টা কমন ছিল। তো তোমার চাইলে আলাদা করে কিনতে পারবা, এটা পরবর্তীতে আমরা পোস্ট দিব, সমস্যা নেই। এই যে ভার্বগুলো দেখতেছো, এদের পরে যদি আরেকটা তুমি ভার্ব আনতে চাও, কিছু ভার্ব আছে যেগুলোর পর যদি তুমি আরেকটা ভার্ব আনতে চাও তাহলে সেটা কি করতে হবে, ইনফিনিটিভ করতে হবে। মানে এই ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব যদি আনতে চাও তখন ইনফিনিটিভ করতে হবে। এগুলো মুখস্থ রাখবা এবং মাস্টার বই থেকে আমরা দেখাই দিব কি কি প্রশ্ন আসে। এখন হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, নাম ইনফিনিটিভ বাট টু বসবে না। বেয়ার ইনফিনিটিভ আবার কি, নাম ইনফিনিটিভ বাট টু বসবে না, মানে জুতা ছাড়া ইনফিনিটিভ, তার পায়ে জুতা নাই এরকম। ইনফিনিটিভের সঙ্গে প্রায় সময় আমরা কি করি, টু ছাড়া বসাই। যেমন দেখো, বিট, লেট, মেক, নিড, ডেয়ার, সি, হেয়ার। এই ভার্বগুলার ইনফিনিটিভ করতে হইলে টু ব্যবহৃত হয় না। আমি তাকে যেতে আদেশ করলাম, আই বেড হিম টু গো হবে না। ম্যাক্সিমাম পোলাপানি কি করবে, কোনটা মজা লাগে শুনতে দেখো তো, আই বেড হিম গো না আই বেড হিম টু গো। আমি তাকে যেতে কি করলাম, আদেশ করলাম, আই বেড হিম টু গো মজা লাগে না, কিন্তু টুটা হবে না, কারণ এই যে বিট, বেট, বিটের ফর পাস্ট ফর্ম কি বেট, তাহলে কি এখানে টু হবে না, ঠিক আছে। তাকে সেখানে বসতে দাও, লেট হিম সিট দেয়ার, তাহলে লেট এই যে ভার্ব, এর কারণে কি টু সিট হবে না, শুধু সিট হবে, ঠিক আছে। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পারলা? এই পর্যন্ত বুঝতে পারলা কিনা জানাও। যে ভার্বগুলোর পরে বিট, লেট, মেক, নেট, নিড, ডেয়ার, সি, হেয়ার, এগুলো কিন্তু ছন্দ হিসেবে মনে রাখা যায়। আমি কেন মনে রাখতাম, এই যে মেক, নিট, ডেয়ার, হেয়ার, মেক, নিট, ডেয়ার, হেয়ার, ডেয়ার, হেয়ার, বুঝতে পারছো কিনা? মানে আমি কেন মনে রাখতাম আমার ছাত্র জীবনে, মেক, নিট, ডেয়ার, হেয়ার, মেক, নিট, ডেয়ার, হেয়ার, পরে হচ্ছে লেট সি, লেট সি, লেট সি, মানে ওই যে আমরা বলি না লেট সি, দেখা যাক, এমনি পড়তাম যে লেট সি, লেট সি, লেট সি, লেট সি, এমনি পড়তাম, বুঝতে পারছো? তো এমনি মুখস্থ রাখতে হবে আর কি, এবং মাস্টার বই থেকে আমরা অবশ্যই প্র্যাকটিস দেখাবো। সাম ইম্পর্টেন্ট রুলস টু সম্পর্কে, যে যেই সব টু এর পরে ভার্বের আইএনজি হয়। আমরা তো জানি যে নর্মালি টু থাকলে ভার্বের বেস ফর্ম বসাইতে হয়, V1 ফর্ম বসাইতে হয়। আমরা জানি যে নর্মালি টু থাকলে ভার্বের বেস ফর্ম বসাতে হয়, কিন্তু কিছু কিছু ভার্ব আছে যেসব টু এর পর ভার্বের কি হয়। এরপরে দেখো, যেই সব ভার্বের পর আরেকটা ভার্ব আসলে সেখানে আইএনজি যুক্ত করতে হয়। যেই সব ভার্বের পর আরেকটা ভার্ব আসলে আইএনজি যুক্ত করতে হয়। এই যে দেখো, এখানে একটা ছক দিছি আমরা, মোটামুটি 17টার মধ্যে আছে। অ্যাডমিট, অ্যাভয়েড, ডেনাই, কিপ, এই ভার্বগুলোর পর যদি আরেকটা ভার্ব আসে, ঠিক আছে, যেমন যদি বলি যে আই ডিনাই গোয়িং দেয়ার,
আমি বলতে পারবো না যে আই ডিনাই গো দেয়ার। ডিনাই ভার্বটার পরে যেহেতু গো ভার্বটা আমি আনছি, ওই গো এর সাথে আইএনজি দিতে হবে। আই ডিনাই গোয়িং দেয়ার। বুঝতে পারছো? দেখো তো আমার কথা শুনতে পাচ্ছ কিনা? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, নেট প্রবলেম হয়েছিল। এখন শুনতে পাচ্ছ কিনা? আজকে লেকচারে বেশি অংশ বাকি নেই, আমরা হচ্ছে থিওরি ক্লাসের শেষের দিকে আছি। জেরাম পার্টিসিপল আলাদা পড়াবো, তো সমস্যা নেই। এখন ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, দেখো তাহলে এই যে কি বললাম যে আই ডিনাই গোয়িং দেয়ার, মানে আমি সেখানে যেতে অস্বীকার করলাম বা আমি সেখানে যেতে চাইলাম না। তো ডেনাই এর পরে যখন আমি গো ভার্বটা আনলাম, আমি এটা বলতে পারবো না যে আই ডিনাই গো দেয়ার, কারণ ডেনাই এর পরে গো আনলে সাথে আইএনজি যুক্ত করতে হবে। একইভাবে কিপ রাখলে ফিনিশ, ঠিক আছে, ফাইন্ড, আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, ডিসকাস, এই ভার্বের পরেই যদি একটা ভার্ব আনতে চাই, সেই ভার্বে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। ঠিক আছে, এবং এগুলার প্র্যাকটিস আমরা মাস্টার বই থেকে দেখবো। তুমি এখন থিওরি হিসেবে জাস্ট আজকের দিনটা পড়বা, কালকে আমরা হচ্ছে প্র্যাকটিস দেখবো। ওকে, নেক্সট হচ্ছে ভার্বাল নাউন। দা এবং অফের মাঝে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে তাকে বলা হয় ভার্বাল নাউন। বুঝো কিন্তু বিষয়টা, ভার্বের নাউন, ভার্বাল নাউন, তাই না? দা এবং অফের মাঝখানে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাকে আমরা বলতেছি ভার্বাল নাউন। যেমন দা ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স। এই যে ওয়ার্নিং দা এবং অফের মাঝখানে আছে, তাই এইটা হচ্ছে আমাদের ভার্বাল নাউন। উই ওয়েন্ট টু সি দ্য লঞ্চিং অফ দ্য শিপ। দা এবং অফের মাঝখানে ভার্ব প্লাস আইএনজি, লঞ্চিং অফ দ্য শিপ, লঞ্চিং অফ দ্য শিপ, এটা হচ্ছে আমাদের ভার্বাল নাউন। তারপরে নেক্সট আলোচনা হচ্ছে আমাদের জেরান্ট এবং পার্টিসিপেল নিয়ে, কিন্তু এই জেরান্ট এবং পার্টিসিপেল আমরা আলাদা ক্লাসে পড়াবো, আলাদা লেকচার এবং আলাদা কোশ্চেন সলভ করব আমরা। তাহলে আমরা আজকের ক্লাসে কি কি শিখলাম একটু আমরা যদি রিপিট করি। আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম সবাই একটু খেয়াল করো। শুরুতে আমরা ভার্বের ক্লাসিফিকেশন দেখছিলাম। ভার্ব দুই ধরনের, প্রথমে ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব সবারই প্রায় পরিচিত, জেরাম পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একটা কাজ করে নাউনের মতো আর একটা কাজ করে অ্যাডজেক্টিভের মতো, ওটা পরে। আর ইনফিনিটিভ আজকে আমরা পড়ে ফেলছি 2 প্লাস ভার্ব 1। বেয়ার ইনফিনিটিভটা ভালো মতো দেখবা যে কোন কোন শব্দ থাকলে সেখানে বেয়ার ইনফিনিটিভ হয়, মানে টু বসে না। ঠিক আছে, এরপরে ফাইনিট ভার্বকে আমরা 3 ভাগে ভাগ করলাম, প্রিন্সিপাল, সেমি অক্সিলারি, অক্সিলারি, এবং প্রিন্সিপালের মধ্যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ দুইটা ভাগ। ঠিক আছে, এই যে ফাইনিট ভার্ব কিভাবে চিনবো, নন ফাইনিট ভার্ব কিভাবে চিনবো, সেগুলো আমরা অলরেডি কথাবার্তা বলছি, তাই না? সাবজেক্ট পরিবর্তন করলে ভার্বে পরিবর্তন হয়। এরপরে হচ্ছে আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে কথাবার্তা বলছি, যাতে তুমি ভার্বের অবজেক্টটা খুব ক্লিয়ারলি চিনো, এবং অবজেক্টের পজিশনে কে কে বসে কমেন্ট করো তো। ক্লাসে খুব ভালো মতো পড়াইছি যে অবজেক্টের পজিশনে কে কে বসতে পারে, নাউন, প্রোনাউন, এরকম কে কে, 4টা নাম বলছি, কমেন্ট করো, সবাই কমেন্ট করো যে অবজেক্টের পজিশনে কে কে বসতে পারে। এরপর হচ্ছে আমরা কমপ্লিমেন্টের পরিচয় দিছি, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ, আমরা পার্থক্য করে দেখাইছি। ট্রানজিটিভ ভার্বের কিছু প্রকারভেদ এখানে আমরা পাইছি, যে সকল ভার্বের অবজেক্ট আছে তারা হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ আবার কিছু আমরা পার্ট দেখছি, যেমন ফ্যাক্টিটিভ ভার্ব, কজিটিভ ভার্ব, তারপর হচ্ছে এখানে আমরা দেখলাম হচ্ছে কোগনেট ভার্ব, ইমপার্সোনাল ভার্ব, তাই না? এরপর লাস্টের দিকে আমরা ইনফিনিটিভের মধ্যে বেয়ার ইনফিনিটিভ জানছি, কোন কোন শব্দের পরে একটা শব্দ আসলে সেখানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়, তাই না? এবং কিছু কিছু শব্দ আছে যেখানে ভার্বের সাথে টু থাকলে তারপরে আবার আইএনজি হয়। তো এগুলো হচ্ছে আমি তোমাদের ক্লাসের যে নোটগুলা পিডিএফ আকারে দিয়ে দিব, ছবি আকারে দিয়ে দিব। লাস্টে ভার্বাল নাউন পড়ছি, আশা করি ক্লিয়ার। জেরাম পার্টিসিপল আলাদা লেকচারে।
নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ এবং ভার্বের সাথে আইএনজি, এই চারটা জিনিস অবজেক্টের পজিশনে বসতে পারে। কে কমেন্ট করছো? মিতু কমেন্ট করছো, সুরাইয়া কমেন্ট করছো, সৈয়দ আব্দুল্লাহ কমেন্ট করছো, ভেরি গুড। তার মানে অবজেক্টের পজিশনে কে কে বসতে পারে? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জেরান্ট, এই চারটা জিনিস বসতে পারে হচ্ছে অবজেক্টের পজিশনে। তো আশা করি আজকে ক্লাস তোমাদের ভালো লাগছে। ক্লাসটা ইউটিউবে আপলোড হবে ইনশাল্লাহ। তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিও, ক্লাসটা শেয়ার করে দিও যাতে ক্লাসটা সবাই করতে পারে। ওকে, আসসালামু আলাইকুম।